গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে। আজ প্রথম পর্ব। সিংভূম জেলার বন জঙ্গল ও পাহাড় শ্রেণী ভারতবর্ষের মধ্যে সত্যি অতি অপূর্ব। বেঙ্গল নাগপুর রেলপথ হওয়ার আগে এই অঞ্চলে যাবার কোনো সহজ উপায় ছিল না, কেউ যেতও না সে সময়। যা একটু আধটু যেত এবং যেভাবে যেত তার কিছুটা আমরা বুঝতে পারি সঞ্জীবচন্দ্রের পালামৌ পড়ে। সিংভূম জেলার ভেতরকার পাহাড় জঙ্গলের কথা ছেড়ে দিই। বাংলাদেশের প্রত্যন্ত সীমায় অবস্থিত মেদিনীপুর ও বাঁকুড়া জেলার অনেক স্থান জনহীন অরণ্য সংকুল থাকার দরুন ঝাড়খণ্ড অর্থাৎ বনময় দেশ বলে অভিহিত হতো। এসব লোক প্রাণ হাতে করে যেত ওইসব বনের দেশে, কিন্তু না গিয়ে উপায় ছিল না, যেতেই হতো। ওই দেশের মধ্যে দিয়ে ছিল পুরী যাওয়ার রাস্তা। মেদিনীপুর জেলার বর্তমান ঝাড়গ্রাম মহকুমার মধ্যে দিয়ে এই পুরনো পথ এখনো বর্তমান আছে। শ্রীচৈতন্য সাঙ্গপাঙ্গ নিয়ে এই পথে একদিন পুরী গিয়েছিলেন। কত লোক যেত সেকালে। সাধু ঈশ্বরপুরী একা এই পথে পুরী রওনা হন। ঝাড়গ্রামের রাজবাড়ির সামনে দিয়ে এই পথ আজও আছে। আজকাল জেলা বোর্ডের রাস্তার সঙ্গে এক হয়ে গিয়েছে। রাজবাড়ি থেকে 5 মাইল কিংবা তার কিছু বেশি গেলেই বোম্বে রোডের সঙ্গে এই রাস্তা মিশে গিয়েছে। তারপর সোজা চলে গিয়েছে উড়িষ্যার দিকে ময়ূরভঞ্জের মধ্যে দিয়ে। এই রাস্তাকে কেন যে বোম্বে রোড বলা হয় তা জানি নে, কারণ বোম্বের সঙ্গে এর কোনো সম্পর্ক চর্মচক্ষে আবিষ্কার করা যায় না। তবে কেউ যদি বলে এই রাস্তা দিয়ে কি মশাই তবে বোম্বে যাওয়া যায় না, আমায় বলতে হবে বিশেষ করে বোম্বে যাবার জন্যে এই রাস্তা নয়। ময়ূরভঞ্জের মধ্যে দিয়ে এই রাস্তা সোজা চলে গেল সমুদ্র তীরের দিকে। তবে এই রাস্তা থেকে অন্য একটা রাস্তা বেরিয়েছে ময়ূরভঞ্জের বাঙ্গিপোষ নামক জায়গায়। সেই রাস্তায় বেঁকে গেলে কি হয় বলা যায় না, হয়তো বোম্বে যেতে পারে। তা সেরকম দেখতে গেলে তো যে কোনো রাস্তা দিয়েই বোম্বে যাওয়া যায়। যে কোনো জেলার যে কোনো রাস্তাকেই তবে বোম্বে রুট বলা হবে না কেন? চিরকাল পথে পথে বেরিয়ে অভ্যেস দাঁড়িয়ে গিয়েছে খারাপ। পথ যেন ডাকে, হাতছানি দেয়। সেদিন ছিল অষ্টমী তিথি। সন্ধ্যার পরেই কি চমৎকার জ্যোৎস্না উঠল। ঝাড়গ্রামে আমার এক আত্মীয় বাড়িতে গিয়ে দিন 2 আছি। হঠাৎ ইচ্ছে হলো এমন জ্যোৎস্না একটুখানি বেরিয়ে আসি। জায়গাটা রাজবাড়ির পাশে পুরনো ঝাড়গ্রাম। স্টেশনের কাছে হয়েছে নতুন কলোনি। কলকাতার অনেক ভদ্রলোক বাড়ি করেছেন সেখানে, কিন্তু পুরনো ঝাড়গ্রামের একটি নিজস্ব সৌন্দর্য আছে। এখানে পুরনো দিনের রাজাদের গড়খাই ও দুর্গপ্রাচীরের চিহ্ন আজও দেখা যায়। আর আছে শালবন, আগাছার জঙ্গল, পুরনো দেউল, দিঘি, দিব্যি রোমান্টিক পরিবেশ। পুরনো দিঘির ধারে হাট বসে। তার আগে সাবিত্রী মন্দির। সাবিত্রী মন্দিরের পাশ দিয়ে রাস্তা চলে গেল গ্রামের বাইরে মাঠ ও বনের দিকে। একাই চলেছি। শালবনে কচি পাতা গজিয়েছে। কুসুম গাছের রঙিন কচি পাতার সম্ভার দূর থেকে ফুল বলে ভুল হয়। গ্রাম ছাড়িয়ে পায়ে চলা মাঠের পথ শালবনের মধ্য দিয়ে দূর থেকে দূরান্তরে অদৃশ্য হয়েছে। সুঁড়িপথের দুধারে শালবন। একাই চলেছি। এই পথে কখনো আসিনি। কোথায় কি আছে জানি নে। ভালুক বেরোবে না তো? শুকনো শালপাতার উপর খসখস শব্দ হলেই ভাবছি এইবার বোধহয় ভালুকের দর্শন লাভ হল। আরও এগিয়ে চলেছি। একটা ছোট্ট পাহাড়ি নদী ঝিরঝির করে বয়ে চলেছে পথের উপর দিয়ে। হাঁটুখানেক জল। এমনি পার হয়ে ওপারের পাড়ে উঠলাম। উঁচু কাঁকর মাটির পাড়। শহর থেকে প্রায় 1.5 মাইল চলে এসেছি। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না স্নাত উদার বনুপ্রান্তর আমার সামনে। ফিরবার ইচ্ছা নেই। আরও খানিক গিয়ে শালবন পাতলা হয়ে এলো।
মাঠের মধ্যে দূরে একটা আলো জ্বলছে দেখে সেদিকে গেলাম। ছোট্ট একখানা খড়ের ঘর, ফাঁকা মাঠের মধ্যে, একটু দূরে একটা গ্রাম আছে বলে মনে হলো। ঘরখানার চারিদিকে বাঁশকঞ্চির বেড়া। আমার স্বর শুনে গেরুয়া পরা একটি সন্ন্যাসী ঘর থেকে বার হয়ে এসে বললেন, কোথা থেকে আসছেন? আমি বললাম, ঝাড়গ্রাম থেকে। এটা কি আপনার আশ্রম? হ্যাঁ, আসুন, বসুন। সন্ন্যাসী একখানা দড়ির খাটিয়া ঘরের সামনে মাঠে জ্যোৎস্নায় পেতে দিলেন। বেশ চমৎকার লাগছিল আমার। একদিকে অস্পষ্ট বনরেখা, অন্যদিকে ধুধু করছে জ্যোৎস্নালোকিত প্রান্তর। শহরের পথ চিনে ফিরতে পারব কিনা এই রাত্রে তাই বা কে জানে। পায়ে চলা সরু আঁকাবাঁকা মাটির পথের সন্ধান যদি নাই মেলে ফিরবার মুখে। সন্ন্যাসী বললেন, রাতে বেরিয়েছেন একা? কেন, কোনো ভয়ভীতি আছে নাকি? না, ভয় কিসের, তবে ভালুক টালুক দু একটা। ওর জন্যে ভাবনা নেই। হাট থেকে হরদম লোক যাতায়াত করছে এই পথে, মানুষের সাড়া পেলে ভালুক থাকে না। আমার ইচ্ছে হচ্ছে এই জ্যোৎস্নায় অপরিচিত সন্ন্যাসীর সঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করি। ওর জীবনের কাহিনী সব জেনে নিই, কোথায় বাড়ি কোথায় দেশ এইসব শুনি। একটা প্রকাণ্ড শিমুল গাছ আশ্রমের বেড়ার গায়েই মাটিতে পড়ে আছে, অথচ তাতে অনেক ফুলও ধরেছে। বললাম, গত আশ্বিনের ঝড়েই বুঝি গাছটা পড়েছে? হ্যাঁ, এদিকে ততটা হয়নি, তবু ২-১০টা গাছ পড়েছে বই কি। মেদিনীপুরের ওই দিকটার তো সর্বনাশ করে দিয়ে গেল, অথচ পশ্চিম মেদিনীপুরে বিশেষ কিছু হয়নি দেখছি। এই গ্রামের নাম কি? খানাকুই। কতদিনের আশ্রম আপনার? আছেন কতদিন এখানে? তা প্রায় ৮-৯ বছর। শিষ্য আছে জন্তুই কলকাতায়, তারাই এই আশ্রমের ঘর তৈরি করে দিয়েছে, মাসিক কিছু সাহায্যও করে। এই বনের মধ্যে ভালো লাগে? বেশ আছি। গ্রামের লোকের বড় জলকষ্ট। শিষ্যদের বলে আশ্রমে একটা পাতকুয়ো করে দিয়েছি, গ্রামের সবাই জল নিয়ে যায়। তবে খাওয়া দাওয়ার কষ্ট, কিছু মেলে না এসব গায়ে। কপি আর টমেটোর ক্ষেত করেছি, ওই দেখুন, ওই ভরসা। তাও গরমকালে জলাভাবে সব শুকিয়ে যায়, দারুণ জলাভাব। বসে গল্প করছি, গেরুয়া কাপড় পরা একজন সন্ন্যাসিনী এসে এক পেয়ালা চা দিয়ে গেলেন। সন্ন্যাসী বললেন, মা ঠাকরুন। বললাম, ও আপনার মা? না, আমার শিষ্যা। ওরও কেউ নেই, বাঁকুড়া জেলায় বাড়ি, ব্রাহ্মণ ঘরের মেয়ে। আমি কাছে নিয়ে এসে রেখে দিয়েছি আজ ৫ বছর। আমার রান্না করে দেন, আশ্রমের কাজকর্ম করেন। কেউ নেই? প্রশ্নটা যেন আপন মনেই জিজ্ঞেস করি। সংসারে যার কেউ নেই, এইভাবেই কোথাও না কোথাও তার আশ্রয় জুটে যায় বই কি। ভগবানই জুটিয়ে দেন। সন্ন্যাসী বলছিলেন, আমার পাশে জমি কিনে রেখেছে কলকাতার একজন নার্স, তারও কেউ নেই, সে আমার শিষ্যাও নয়, অথচ এই আশ্রম দেখে আর মা ঠাকুরনকে দেখে বলেছে এইখানে আমার থাকার সুবিধা হবে। এবার এই বোমার হাঙ্গামার মধ্যে এসে আমার এখানে কিছুদিন ছিল। জমি পাওয়া যায়? কেন যাবে না, নেবেন? আমার একটা খারাপ অভ্যেস, যেখানে যত ভালো জায়গা দেখব সেখানেই আমার ইচ্ছে হবে যে বাড়ি তৈরি করি। সুতরাং অন্যমনস্কভাবে বলেই ফেললাম, ইচ্ছে তো আছে। হ্যাঁ হ্যাঁ, আসুন না, আমিই জমি দিচ্ছি। ঘরদোর আপাতত আমার আশ্রমের মতো খড়েরই করুন, সস্তায় হবে। বেশ, তবে ঘর তৈরির দেখাশোনা আপনাকে করতে হবে। আমি তো কালই চলে যাচ্ছি, টাকা পাঠিয়ে দেব। সেই জ্যোৎস্না স্নাত শালবন ও উদাস প্রান্তরের মধ্যে বসে আমি যেন ক্ষণকালের জন্য সেখানকার অধিবাসী হয়ে গিয়েছি মনে হলো। কি সুন্দর হবে যখন এখানে নিজের ঘরের সামনে বসে থাকব।
এমন নির্জন রাত্রির জ্যোৎস্নার মধ্যে। একটু পরেই সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। আজ 5-6 মাসের মধ্যে সেখানে আর যাওয়া ঘটেনি। যেমন ঘটেনি আরো কত ওর চেয়েও ভালো জায়গায় যাওয়া, যেখানে যেখানে বাড়ি করবার অদম্য ইচ্ছা একদিন মনে হঠাৎ জেগেছিল এবং হঠাৎই মিলিয়ে গিয়েছিল। কিন্তু মধ্যে আমার ঝাড়গ্রামের সেই আত্মীয়টির সঙ্গে দেখা। তিনি বললেন, তুমি কি কোনো সাধুকে জমি কেনার কথা বলেছিলে? একদিন হাটে আমার সঙ্গে এক সাধুর দেখা। আমায় বললেন, আপনাদের বাড়িতে এসেছিলেন কলকাতার একটি বাবু, তিনি জমি নেবেন বলেছিলেন। জমি সব ঠিক করে ফেলেছি, তিনি যদি আসেন তবে জমিটা লেখাপড়া করিয়ে দিই। ভাবে বুঝলাম তুমি। মনে পড়ল আরো অনেক জায়গায় অমন জমি নেব বলেছিলাম। তখন সৌন্দর্য দেখে ভুলে যাই যে অত জায়গায় বাড়ি করবার মতো পয়সা নেই আমার হাতে। সেবার দার্জিলিং গিয়ে ভাবলাম, ঘুমে একটা বাড়ি না করলে আর জীবনে ঘুম নেই। কিন্তু যখন জিজ্ঞেস করে জানা গেল অন্তত 6,000 টাকার কমে ঘুম শহরে বাড়ি হবার জন্যই, তখনই শতহস্তেনও বাজিলাম। ঝাড়গ্রামের আত্মীয়টির সঙ্গে দেখা হয়েছিল কলকাতায়। ব্ল্যাক আউটের কলকাতায় বসে ক্ষণকালের জন্য চোখের সামনে ভেসে উঠল খানাকুই গ্রামের প্রান্তে সেই জ্যোৎস্না স্নাত শালবন ও উদাস প্রান্তর, বনে ঝোপে অজস্র ফোটা ল্যান্টানা ফুল, নানা রং বেরঙের। এই ফুলটা ওখানকার জঙ্গলে যত দেখেছি এত বাংলাদেশের এই অঞ্চলে কোথাও দেখিনি। তবে আজকাল কিছু কিছু আমদানি হয়েছে, বিশেষত রেল লাইনের ঢালুতে। রেললাইনের ঢালুতে অনেক বিদেশি ফুল দেখতে পাওয়া যায়। হয়তো রেলগাড়ির সাহায্যে ওইসব বীজ দেশ বিদেশে কিভাবে ছড়িয়ে পড়ে, এছাড়া আর কি কারণ থাকতে পারে আমি জানি নে। জানুয়ারি মাস, আমি ঘাটশিলা আছি সে সময়। পাশের স্টেশন হলো গালুডি। কয়েকটি বন্ধু সেখানে ইংরেজি নববর্ষের উৎসব করবেন, আমাকে তারা নিমন্ত্রণ করেছেন। হেঁটেই রওনা হই। বেশি নয়, 6 মাইল রাস্তা, কিন্তু পথের দৃশ্য আমার কাছে বেশ ভালোই লাগে। উঁচু রেলপথের বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছি। ডাইনে মাইল 2-2.5 দূরে এবং বাঁয়ে মাইল 4 দূরে রেলপথের সঙ্গে সমান্তরাল শৈলমালা চলেছে বরাবর। ডাইনে সিদ্ধেশ্বর ডুংরি শৈলমালা, বাঁদিকে কালাঝোড়। বেলা পড়ে এসেছে। এক স্থানে রেলওয়ে কাটিং, অর্থাৎ সেখানে উঁচু ডাঙার কঠিন পাথরের মধ্যে দিয়ে রেললাইন কেটে নিয়ে যাওয়া হয়েছে। বড় বড় চুনা পাথর ও বালি পাথরের চাঁই পড়ে আছে। খুব উঁচু পাথরের স্তূপ দেখাচ্ছে অনুচ্চ পাহাড়ের মতো। একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, জায়গাটাতে একটু বসে নিলাম। সূর্য হেলে পড়েছে সিদ্ধেশ্বর ডুংরির মোচাকৃতি শিখর দেশের মাথায়। কিছু দূরে জগন্নাথপুর বলে সাঁওতালি গ্রাম, একটা মাদার গাছ। ধুধু করছে সিংভূমের উন্মুক্ত প্রান্তর। শীতের হাওয়ায় হাড় কাঁপিয়ে দিচ্ছে বলে আলোয়ানটা মুড়ি সুড়ি দিয়েছি। হঠাৎ একটা লোক বাংলা গান গাইতে গাইতে যাচ্ছে, হরি দুঃখ দাও যে জনারে। বাংলাদেশ থেকে দূরে নীলকণ্ঠের গান কে গাইতে গাইতে যায়? ছোটবেলায় বাবার মুখে শোনা গান। এসব গানের এখন আর চলন কোথাও নেই। সিনেমার গানে দেশ ভরে গিয়েছে। আমার ডাকে লোকটা কাছে এলো। মলিন তালি দেওয়া নীল প্যান্ট ও শার্ট পরা একজন সাঁওতাল যুবক। বললাম, বাড়ি কোথায় রে? বনকাটি। মৌভাণ্ডাতে কাজ করিস? হাঁ বাবু। এই গান শিখলি কোথায়? বুড়া লোকদের মুখে শেখা বাবু। সবটা জানিস? গা দেখি। বাবু, তোমাদের সামনে কি আমরা গান গাইতে পারি? উচ্চারণ হয় না। ঠিক হবে, তুই গা। কি কাজ করিস? স্মিলটে, অর্থাৎ স্মেল্টিং বিভাগে। হপ্তা কত পাস? 4 টাকা 7 আনা বাবু। আচ্ছা, গান গা। গান গেয়ে ছোকরা চলে গেল। আমিও উঠে কাঁদর নামে ক্ষুদ্র পার্বত্য ঝর্ণা পার হয়ে গালুডি এসে পৌঁছলুম। বড় বড় পাহাড়ে তখন ছায়া পড়ে এসেছে।
দূর থেকে বেশ দেখাচ্ছে পাহাড়ের গাঁগুলো। কাছড় নদীতে সাঁওতাল মেয়েরা মাছ ধরছে, কুলিরা মাঠ থেকে ঘুটিং পাথর কুড়োচ্ছে গালুডির মারোয়াড়ি মহাজনদের জন্যে। গালুডিতে পৌঁছতে বন্ধুরা খুব খুশি হলেন। নববর্ষের উৎসবে স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েরা একটা অভিনয় করলে। যথেষ্ট খাওয়া দাওয়া গেল। ঘাটশিলাতে ফিরলাম সেই রাত্রেই, জনৈক নিমন্ত্রিত ভদ্রলোকের মোটরে। বাড়ি আসতেই শুনলাম চাইবাসা থেকে মোটর নিয়ে লোক এসেছিল, সেখানে সভা করতে যেতে হবে। বললাম, তারা গেল কোথায়? তুমি গালুডি গিয়েছ শুনে ওরা মোটর নিয়ে সেখানে গেল খুঁজতে। পথে তো কোনো মোটরের সঙ্গে দেখা হয়নি, তবে আমরা মোড় ঘুরলে হয়তো ওরা পৌঁছেছে, এ হতে পারে। আমার ভাবনা হলো, বিদেশি লোক রাত্রে থাকবে কোথায়? তাদের তো গালুডি যাবার কোনো দরকারই ছিল না। সে রাতে কেউ এলো না। খুব সকালে দেখি একখানা মোটর বাড়ির পাশে দাঁড়ালো। আমি এগিয়ে গেলুম। চাইবাসার তারাই বটে। কাল গালুডি গিয়েছিলেন কজন? আর মশাই, কি কষ্ট! তখন রাত 10টা। তারপর খুঁজে তো বাড়ি বের করলাম। তারা বললেন এইমাত্র মোটরে ওরা চলে গিয়েছেন। তা রইলেন কোথায়? সেখানকার ডাক বাংলোয়। যা হোক, খেয়ে দিয়ে চাইবাসা রওনা হই। সুবর্ণরেখার ক্ষীণ জলধারা কংক্রিটের নিচু সাঁকোর উপর দিয়ে ঝিরঝির করে বইছে। আমরা মোটরের সাঁকোর উপর দিয়ে পার হয়ে গেলাম, কিন্তু বর্ষাকালে সাঁকো ডুবে যায়। ডোঙা ছাড়া পার হওয়ার কোনো উপায় থাকে না। মুসাবনির রাস্তা আরো 2 মাইল দূরে। চওড়া মোটর রোড, একদিকে সিদ্ধেশ্বর ডুংরি শৈলশ্রেণী, অন্যদিকে বন। টাটা কোম্পানি এক জায়গায় পাহাড়ের গা থেকে পাথর কেটে নিয়ে যাচ্ছে। সেখানটাতে পাহাড়ের গায়ে অনেক দূর পর্যন্ত যেন একটা দগদগে ঘা। রাখা মাইন্স পার হয়ে বন পাতলা হয়ে এলো। চষা ক্ষেত, সাঁওতালি গ্রাম ডাইনে। বাঁদিকে কিন্তু সেই যে পাহাড় চলেছে তো চলেছেই। শীতকালে পত্র বিরল দীর্ঘ দীর্ঘ শালের গাছগুলো দেখে মনে হচ্ছে কারা যেন পাহাড়ের উপর শালের খুঁটি পুঁতে রেখেছে। বাঁদিকে এক জায়গায় একটা নাবাল মতো উপত্যকা। সংকীর্ণ গিরিপথের বাঁদিকের পাথরে সিঁদুরের দাগ লেপা। এখানকার নাম কাপড়গাদি ঘাট। পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় এই পর্যন্ত এসে নাকি আর এগোয়নি। পাণ্ডবেরা জাননি দুনিয়ায় হেন জায়গা দেখিনি। পাণ্ডবদের পদচিহ্ন সর্বত্র। অতএব এরও আগের ভূভাগ হল পাণ্ডব বর্জিত দেশ। আর এখানে কবে নাকি তারা ময়লা কাপড় সাবান সোডা দিয়ে কেচে পরিষ্কার করেছিলেন, তাই এর নাম কাপড়গাদি ঘাট। বেচারি পাণ্ডবেরা বনে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়ালে কাহা তো কাপড় পরিষ্কার রাখা যায়। আরও এগিয়ে গেলুম মাইল 12। সব শুদ্ধ যেতে হবে 47 মাইল রাস্তা, এরকম শোভাময় বনপথ দিয়ে। একটা ক্ষুদ্র গ্রাম ছাড়িয়ে একটা রেল লাইন আমাদের রাস্তার উপর দিয়ে কোথায় যেন গেল। শুনলাম এটা টাটা বাদাম পাহাড় লাইন। এরপরেই দিগন্ত প্রসারী মাঠের মধ্যে তিরিন বলে একটি ক্ষুদ্র গ্রামের বাড়িঘরগুলো বিশাল প্রান্তরে দিকহারা হয়ে হারিয়ে যাওয়ার ভয়ে যেন পরস্পরে জড়াজড়ি করে এক জায়গায় দাঁড়িয়ে। একপাশে একটা ডাক বাংলো মতো ঘর। সেখানে গিয়ে মোটর থামাতেই একটি বাঙালি বাবু এসে দাঁড়িয়ে বললেন, আপনাকে একবার নামতে হচ্ছে, কিন্তু বড় দেরি হয়ে যাবে যে চাইবাসা পৌঁছতে। তা হোক, সামান্য একটু চায়ের ব্যবস্থা। কি করি, নামতেই হলো। মাঝারি আকারের বাংলো, চারিদিকে ঘোরানো বারান্দা। ভদ্রলোকটির বাড়ি বাঁকুড়া জেলায়। এখানে পিডব্লিউডিতে চাকরি করেন। কতদিন আছেন? তা প্রায় 2 বছর। কেমন লাগে? আমি একরকম যা হয়ে থাকি, কাজে 5 জায়গায় ঘুরি, কিন্তু বাড়ির মেয়েদের বড় কষ্ট। এই গ্রামের কথা বাদ দিন, এখানকার মেয়েদের সঙ্গে খাপ খায় না। বাঙালির মেয়ে অন্য বাঙালি মেয়ের মুখ না দেখলে হাঁপিয়ে ওঠে। তাদের হয়েছে সত্যিকারের বনবাস। কিন্তু সিনারি বেশ, কি বলেন?
সে আপনাদের চোখে হয়তো লাগতে পারে, কিন্তু আমাদের মন হাঁপিয়ে ওঠে। মেয়েদের হাতে যত্নে সাজানো রেকাবে জলখাবার ও চা এলো। আমরা সেগুলোর সদ্ব্যবহার করতে ব্যস্ত হয়ে পড়লাম। বাবুটির কথা শুনে গৃহলক্ষ্মীদের জন্য সত্যি মনে কষ্ট অনুভব করেছিলুম। এ যেন সেই আরিদোনার মরুভূমির মতো রুক্ষ দর্শন ভূভাগ, কালো কালো অনাবৃত পাহাড়, টিলা উন্মুক্ত দিক চক্রবাল। এখানে মেয়েদের মন হাঁপিয়ে উঠবার কথাই বটে। ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে তার আতিথেয়তার জন্য যথেষ্ট ধন্যবাদ দিয়ে আমরা গাড়িতে উঠলুম। আরও মাইল 10-12 গিয়ে খড়কাই নদী পার হয়ে মোটর থামিয়ে সেই নির্জন বালুকাস্ত্রিত নদীচরে অস্পষ্ট সন্ধ্যার অন্ধকারে কিছুক্ষণ দাঁড়াই। দূরে একটা পাহাড়, সামনে কটা রঙের বালুরাশির মধ্যে নাতি গভীর খাত সৃষ্টি করে ক্ষীণকায় খড়কাই বয়ে চলেছে। কেমন একটি উদাস শোভা এই জনহীন প্রান্তরের, এই পার্বত্য তটিনীর, রহস্যময়ী সন্ধ্যার। চাইবাসা পৌঁছে গেলাম রাত 8টার মধ্যে। সভার কাজকর্ম পরদিন মিটে গেল। ওখানকার বন্ধুরা তখনও ছাড়তে চান না। দুজন ফরেস্ট অফিসারের সঙ্গে যথেষ্ট আলাপ হয়ে গেল। তারা বললেন, আপনি বনের কথা অনেক লিখেছেন বটে, কিন্তু সিংভূমের বন আপনি দেখেননি। আমি বললাম, কেন? অনেক বন তো দেখা গেল। তারা মৃদু হাসলেন, বললেন, আমরা ফরেস্ট অফিসার হয়ে বন দেখিনি, আর আপনি বন দেখেছেন? হতেই পারে না। কোন বনের কথা বলছেন? আপনি বাজিয়াচুর দেখেননি, চিটিমিটি দেখেননি, জাতে দেখেননি। জাতে? সে আবার কিরকম নাম? চিটিমিটি বা কি নাম? হো ভাষার নাম। ওই অঞ্চলের বনে বাসিন্দা সবাই হো, যেমন রাঁচির ওদিকে সব মুন্ডা। চলুন, আপনাকে ওদিকটা দেখিয়ে আনি। আমার আসল বন ভ্রমণ এইভাবেই হলো শুরু। 3রা জানুয়ারি বন্ধুরা মোটর নিয়ে এলেন। জিনিসপত্র বাঁধা ছাঁদা হলো। রোরো নদী পার হয়ে আমাদের গাড়ি সোজা চলল রাঁচি রোড বেয়ে প্রায় মাইল 10। তারপরেই বাঁদিকের ফরেস্ট রোড ধরে বরকেলা পাহাড় শ্রেণীর দিকে চলল। চাইবাসা ছাড়িয়ে উন্মুক্ত প্রান্তরের বড় শোভা, রাঙামাটি, উচ্চাবচ ভূমিভাগ, ছবির মতো দেখতে সমস্তটা। মুশকিল হয়েছে, যারা সেখানে অনেকদিন আছে তারা সেখানকার সৌন্দর্য ভালো ধরতে পারে না। চাইবাসার বাসিন্দাদের অনেকের মতে এসব এমন আর কি। এখানে একটা কথা মনে পড়ল। ঘাটশিলা থেকে 7-8 মাইল দূরে বেশ একটি নির্জন বনভূমি ও ক্ষুদ্র একটি ঝর্ণা আছে। তার প্রবেশ পথটি সত্যি অতি সুদৃশ্য। শরৎকালে পর্বত শানুর বনে অজস্র বনশিউলি ফুল ফুটে ঝরেছে শিলাতল বিছিয়ে। শিশিরাদ্র বনস্থলীর সুগন্ধ মনে শান্তি আনে, তৃপ্তি আনে, নবনব কল্পনা জাগায়। কিন্তু দুঃখের বিষয়, সেদিন আমাদের সঙ্গে এক বড় ঘরের বধূ ছিলেন। তিনি সারা পথ কেবল ঠোঁট বেঁকিয়ে বলতে লাগলেন, এই আর এমন কি, কাশ্মীরে যা দেখেছি তার তুলনায়। আমি তার কথার প্রতিবাদ করছি নে। কাশ্মীর ভালো নয় কেউ বলছে না। তা বলে যে একবার কাশ্মীর দেখেছে তার কাছে সব প্রাকৃতিক সৌন্দর্য বিস্বাদ হয়ে যাবে, আর কিছু থেকে সে আনন্দ পাবে না? গাছপালা, নদী প্রান্তরের সৌন্দর্য দেখবার সহজ চোখ সে হারিয়ে ফেলবে? এই যদি হয় তবে কাশ্মীর না দেখাই মঙ্গলজনক। বরকেলা শৈলশ্রেণীর মধ্যে বনপথে অনেকখানি গিয়ে শেদবা নামে একটি বন্য গ্রাম। সেখানে বন বিভাগের কর্মচারীদের জন্য একটি বাংলো আছে। বেলা প্রায় 12টা। রান্নাবান্না করে খেয়ে নিতে হবে এখান থেকে। আমরা চা খেয়ে বাংলোর আরাম কেদারায় গল্প করি কিছুক্ষণ। মিস্টার সিংহ বললেন, আরাম কেদারায় শুয়ে আছেন বলে ভাববেন না এ বড় আরামের জায়গা। কেন? রাত্রে এই বাংলোর বারান্দাতেই আমি বাঘ বেড়াতে দেখেছি। গ্রাম তো রয়েছে নিকটে। গ্রাম থেকে ছাগল ভাড়া ধরে নিয়ে যায় বাঘে। মানুষও নাকি? সুবিধে পেলে ছাড়ে না। ঘরের বাইরে এসে চারদিকটা ভালো করে দেখে নিলাম।
বাংলোর পেছনে বোধহয় 100 হাতের মধ্যে উঁচু পাহাড়। ঠিক এরকম পাহাড় ও বাংলোর সম্মেলন এইবারই আরেক জায়গায় দেখেছিলুম, সে কথা পরে বলবো। সেটা হলো মানভূম জেলায়। পাহাড়ের ঢালু থেকে বনানী নেমে এসে বাংলোর হাতায় মিশেছে। লোকজন তত চোখে পড়ে না। একটা ছোট খড়ের ঘরের সামনে এসে মোটর দাঁড়ালো। বস্তি নয়, অন্তত আশেপাশে লোকজনের বাস দেখলাম না। শুনলাম ঘরটা গভর্নমেন্টের বাংলো, বন বিভাগের লোকজন সেখানে এসে মাঝে মাঝে থাকতে পারে। এখান থেকে বামিয়াবুরু প্রায় 11 মাইল দূরে। এই 11 মাইলের মধ্যে লোকজনের বাস নেই। ঘন বনের মধ্যে গাড়ি ঢুকে পড়ল ক্রমশ। মোটর রোড ঘুরে ঘুরে পাহাড়ের উপর উঠল। বড় বড় গাছ দুধারে, প্রায় শাল আর মহুয়া। এক জায়গায় বনের মধ্যে একটু ফাঁকা। চেয়ে দেখি আকাশ যেন অনেকখানি নিচে। বুঝলাম অনেকটা উপরে উঠে গিয়েছি। মিস্টার সিংহ বললেন, মুখ বার করে চেয়ে দেখুন, ওই উপরে ফরেস্ট বাংলো। সত্যিই অনেক উঁচুতে বাংলোটা। যে পাহাড়ে উঠছি, এই পাহাড়ের মাথার সর্বোচ্চ শিখরে একটা বাংলা ঘরের লাল টালির ছাদ একটু একটু চোখে পড়ছে। অনেকক্ষণ ধরে পাহাড়ের মোড় ঘুরে মোটরটা অপেক্ষাকৃত সমতল স্থানে একটা প্রকাণ্ড বাংলোর সামনে এসে থেমে গেল। তখন শীতের সন্ধ্যার রাঙা রোদ নিকটে দূরে ছোট বড় পর্বত শিখর সোনার পাতে মুড়ে দিয়েছে। স্থানটির গম্ভীর দৃশ্যে মন মুগ্ধ হয়ে গেল। যেদিকে চোখ যায় শুধুই বনাবৃত পর্বত শিখর, ছোট বড় নানা আকারের পর্বত চূড়া। কোনোটা গোল, কোনোটা মোচাকৃতি, কোনোটা সমতল, ঘন বনে ভরা। আবার কোনো কোনো পর্বত গাত্র অনাবৃত, কালো ব্যাসল্ট পাথরের স্তর সাজানো। রাঙা রোদ পড়ে সোনার পাহাড়ের মতো দেখা যাচ্ছে। বললুম, নিকটে কোনো লোকালয় নেই? নিকটতম লোকালয় সেই কুইরা গ্রাম, 11 মাইল দূর এখান থেকে। বড্ড নির্জন জায়গা, এখানে কেউ থাকে? বাংলোর চৌকিদার ফ্যামিলি নিয়ে বাস করে পাহাড়ের নিচের দিকে। অদ্ভুত বনের দৃশ্য বটে। বাঘ-ভালুক আছে? বুনো হাতি যথেষ্ট, বাঘও আছে, ভালুকও আছে। চায়ের টেবিল পাতা হলো। আমি প্রস্তাব করলাম টেবিল টেনে বাংলোর সামনের সমতল জায়গায় পাতা হোক। রাঙা রোদ মাখানো অরণ্য ও পর্বত শিখরের দিকে চোখ রেখে বসে চা খাওয়া যাক। সত্যি এমন গম্ভীর অরণ্য দৃশ্যের মধ্যে চা খাওয়া হয়নি কতকাল। এই বাংলোর সামনে দিয়ে গভীর রাত্রে কত বন্য হাতি, বাঘ, ভালুক চলে বেড়ায়। গভর্নমেন্টের নোটিশ টাঙানো আছে, বেশি রাত্রে বাংলোর বারান্দায় কেউ যেন না আসে। এমন নির্জন বন্য পরিবেশের মধ্যে রুটি, মাখন, চা প্রভৃতি সভ্য খাদ্য খাওয়ার নূতনত্ব আছে বই কি। চা খাওয়ার পরে মিস্টার সিংহ বললেন, অন্ধকার হওয়ার দেরি আছে এখনো, চলুন আপনাকে মাছ ধরার বাঁধ দেখাই। আমরা পাহাড়ের নিচে নেমে এলুম। চারিধারে নির্জন ঘন অরণ্যানীর স্তব্ধতা। কয়েকটি হোক কুলি মেয়ে পাতালতা দিয়ে তৈরি কুড়ে ঘরের সামনে বসে বুনো খেজুর পাতার চেটাই বুনছে। আমরা কাছে গিয়ে দাঁড়াতেই তাদের কি হাসি। আমি হো ভাষা জানি না। মিস্টার সিংহ তাদের সঙ্গে তাদের ভাষায় কথাবার্তা বললেন। আমি বললুম, কি বলছে ওরা? বলছে, বাবু এখানে কি দেখতে এসেছ? জিজ্ঞেস করুন ওদের নাম কি। একজনের নাম সামান কুই, একজনের নাম বুধুন কুই। কুই অর্থাৎ মেয়ে। বেশ নাম। ওরা কি খাবে? শুধু ভাত, না ডাল না তরকারি। ওসব খেতে জানে না এদেশে। সারাদিনই কি রোজগার করে? 4 আনা। এতেই সন্তুষ্ট? খুব। একটু পরে দেখবেন গান করবে সবাই একসঙ্গে। ওদের মতো অল্পে সন্তুষ্ট জাত আর নেই। মিথ্যা কথা বলতে জানে না, অত্যন্ত সরল। সভ্যতার সম্পর্কে যারা এসেছে তারা সবাই দুষ্টু বদমাইশ হয়ে গিয়েছে। কোনো টাউন বা কারখানার নিকটে যেসব হো বা ওরাও বাস করে প্রায় সবই খারাপ, কিন্তু এই বনের মধ্যে এরা অত্যন্ত সরল, অত্যন্ত সৎ।
ওদের মুখের দিকে চাইলেই সে কথা বোঝা যায়। ছেলে মানুষের মতো পবিত্র, সরল, নিষ্পাপ মুখশ্রী। সরলতা ও নির্লোভতা ওদের মুখে সুকুমার রেখার অক্ষরে লেখা রয়েছে। মিস্টার সিংহ বললেন, আর একটা মজা, এরা বেশি রোজগার করতে চায় না। দিনের সামান্য মজুরি হাতে পেলেই খুশি। আর কিছুতেই কোনো প্রলোভনই সেদিন খাটতে চাইবে না। এক জায়গায় সবাই গোল হয়ে বসে চ্যাটাই বুনবে, গান গাইবে। কিন্তু রাঁচি শহরে গিয়ে দেখুন, অন্যরকম দেখবেন। আমরা এগিয়ে গিয়ে একটা বড় ঝর্ণার কাছে এলাম। ঝর্ণার একদিকে বাঁধ বাঁধা। বর্ষাকালে এখানে একটা পুকুরের সৃষ্টি হয়। মিস্টার সিংহের মুখে শুনলাম এটাই মাছ ধরার বাঁধ। কোথা থেকে মাছ আসে এ কথা আমি জিজ্ঞেস করিনি। তখন সেসব তুচ্ছ প্রশ্নের অবকাশও ছিল না। সন্ধ্যার অন্ধকার চারদিকের অরণ্যের অলিতে গলিতে শুঁড়ি পথে ঘন হয়ে নামছে। যেখানটাতে মাছের বাঁধ, তার চারিধারে বড় বড় শালগাছ উঁচু হয়ে আকাশটাকে ঢেকেছে। শুধু অন্ধকার আর জলপতন ধ্বনি আর নির্জনতা, আর মনের মধ্যে একরকমের গা ছমছম করা ভয়ের বিচিত্র অনুভূতি। মাছের বাঁধ ছেড়ে আরও প্রায় 2 রশি গিয়েছি তখন। 2 রশি কি 3 রশি। কিন্তু চারদিকে চেয়ে আমার মনে হলো এই পৃথিবীতে আমি আর এই 2 বন বিভাগের কর্মচারী ছাড়া, দুজনই মিস্টার সিংহ, হরদয়াল সিংহ ও যোগীন্দ্র সিংহ, এরা ছাড়া আর বুঝি কেউ নেই। আফ্রিকার ঘন অরণ্যে নরখাদক অসভ্য জাতিদের দেশে এসে যেন আটক পড়ে গিয়েছি। যেমন ঘন বনানী, তেমনি ঘন অন্ধকার চারিপাশে। হরদয়াল সিংহ হঠাৎ বললেন, এইখানটা একটু সাবধানে। রয়্যাল বেঙ্গল টাইগার এখানকার ওই শুঁড়িপথটা দিয়ে জল খেতে নামে ঝর্ণায়। জঙ্গলের একপাশ দিয়ে একটুখানি সরু পথরেখা অন্ধকারের যেন বিভীষিকার সৃষ্টি করে রেখেছে মনে হল। বললুম, তা গিয়ে এবার ফিরলে ভালো হতো না? বাংলো থেকে প্রায় মাইল 1.5 তো এসে গিয়েছি। ফিরবার পথে আবার সেই হো মেয়েদের আস্তানা। বাঘের, হাতির, বুনো ভালুকের দেশের মেয়ে এরা। দিব্যি সেই অরণ্য মধ্যে দরজাহীন অর্গলহীন পাতার কুঁড়ের মধ্যে বসে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করছে। কেউ কেউ কুঁড়ের সামনে বসে চেটাই বুনছে, গল্প করছে, গান করছে। আমাদের দেখে আবার ওরা হাসতে লাগলো, অথচ হাসবার মতো কোনো যুক্তিসঙ্গত কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলে মানুষের মতো সম্পূর্ণ অকারণে উচ্ছ্বসিত হাসির প্রবাহ। আমাদের আপ্যায়ন করে বললে, জম্পে জম্পে। আমি জিজ্ঞেস করলুম, কি বলে? বলছে, ভাত তৈরি, খাও। চলুন দেখা যাক কি খাচ্ছে। বড় বড় মেটে হাঁড়িতে ভাত সিদ্ধ হয়েছে, অথচ কোনো দিকে কিছু দেখা গেল না। ওরা বড় কাঁসার উঁচু থালাতে একরাশ ভাত ঢেলেছে এক একজনের জন্য। শুধুই ভাত, নুনই বা কই? আশ্চর্য এই যে ওই নিটোল স্বাস্থ্য শুধুই উপাদানবিহীন ভাত খেয়ে। আমি মিস্টার সিংহকে বললুম, ওদের জিজ্ঞেস করুন ওরা ডাল তরকারি খায় না কেন। আমার প্রশ্নের অর্থ যখন তাদের বোধগম্য হল, তখন তারা আরেক প্রস্থ হেসে উঠল, যেন আমি খুব একটা হাসির কথা বলেছি। উত্তর দিল, এই খাই। কারণ নেই, যুক্তি নেই, কথার বাহুল্য নেই, শুধু উত্তর দিলে এই খাই। অনেক ঘেঁটু গাছ বনের প্রান্তে, পাহাড়ি ঢালুর সীমানায়। তবে কিনা এখন ফুল নেই গাছে। তবুও আনন্দ হলো গাছগুলো দেখে। এতদূর পাহাড়ি দেশে বাংলাদেশের নিজস্ব বন্য পুষ্পের সঙ্গে দেখা সাক্ষাৎ ঘটল। অত্যন্ত নির্জন স্থানটি, দূরে সৈদবা গ্রাম, কিন্তু বাংলো থেকে গ্রামের ঘরবাড়ি নজরে আসে না। আমরা কিছু দূরে একটা উপত্যকায় সবাই ঘাসের চাষ দেখতে গেলুম। একটি পাহাড়ি ঝর্ণা পার হয়ে মোটর গিয়ে দাঁড়ালো সেখানে। স্থানটি চারিদিকে বনে ঘেরা, মাঝখানে খানিকটা সমতল ফাঁকা মাঠ। গাঁট বাঁধা কলে হো কুলিরা সবাই ঘাসের আঁটি একত্র করে গাঁট বাঁধছে। নিকটেই গাছতলায় একজন কেরানি বসে কুলিদের হিসেব রাখছে। কেরানি সর্বত্রই বাঙালি,
কাছে গিয়ে বললুম, মশাইকে বাঙালি বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ। আপনি এখানে ক্লার্ক? কতদিন আছেন? তা 7 বছর হলো। এই সাবাই ঘাসের ব্যবসা কাদের? আগে দেবীপ্রসাদ বাবুর। সোনোয়া স্টেশনের কাছে আপিস আর আড়ত। মারোয়ারি। মারোয়ারি তো নিশ্চয়ই, সে আপনি বলবার আগেই বুঝেছি। জায়গা কেমন এটা? ভালো, তবে বড্ড জঙ্গল। মানুষের মুখ দেখার জো নেই। থাকেন কোথায়? সৈদবা গ্রামেই বাবুদের বাসা আছে কর্মচারীদের জন্যে, সেখানেই রেঁধে খাই। ভালো লাগে না, তবে কি করি বলুন, চাকরির খাতিরে সবই করতে হয়। এই বাজারে চাকরিটুকু গেলে। হ্যাঁ, সে তো বটেই। বন বিভাগের 2জন বড় কর্মচারী আমাদের সঙ্গে। তারা সঙ্গে করে নিয়ে গেলেন পাহাড়ের উপরে, যেখানে সাবাই ঘাসের চাষ চলছে। পাহাড়ি ঢালু জমিতে বড় বড় ট্রেঞ্চ কাটা হয়েছে পাহাড় ঘিরে। তার আশেপাশে গোছা গোছা উলু ঘাসের মতো সবুজ সাবাই ঘাসের গোছা, আমন ধানের গোছার মতো। বললুম, ট্রেঞ্চ কিসের? 2জন বন বিভাগীয় কর্মচারী অত্যন্ত ব্যস্তভাবে বললেন, জানেন না, ওর নাম কন্টুর ট্রেঞ্চ। ওই খাল মতো কাটা আছে বলে পাহাড়ের মাটি সরস হয়ে উঠেছে। ওই জিনিসটা নতুন বেরিয়েছে, আগে ও থিওরিটা ছিল না। এখন দেখা যাচ্ছে কন্টুর ট্রেঞ্চের হাওয়া যতদূর যায় ততদূর সরস হয়ে ওঠে মাটি আর বাতাস। এই কথা এদের মুখে আরো অনেকবার শুনেছি। কন্টুর ট্রেঞ্চ থিওরির বড় ভক্ত এদের মতো আর দেখিনি। সেই ভীষণ শুষ্ক পাহাড়ের গায়ে দাঁড়িয়ে বিশ্বাস করা শক্ত যে কোনোদিন আবার এখানকার মাটি বাতাস সরস হবে। বললুম, আপনারা ইজারা দেন দেবীপ্রসাদ মারোয়ারিকে? 9 বছরের লিজ আছে ওর সঙ্গে, 4,000 টাকা বছরে। তিনি কোথায় ঘাস বিক্রি করেন? বার্মার লরি কোম্পানির কন্ট্রাক্ট আছে, তারা সোনোয়া স্টেশন থেকে মাল নিয়ে যায়। বেশ লাভ আছে, কি বলেন? খরচ খরচা বাদে 5-6 হাজার টাকা থাকে দেবীপ্রসাদ বাবুর। নইলে কি কেউ ভূতের বেগার খাটে? মনে ভাবলুম, ভূতের বেগার দেবীপ্রসাদ বাবু খাটতে যাবেন কেন? সে যদি কাউকে খাটতে হয় তবে খাটছে ওই বেচারি বাঙালি কেরানি বাবু। এই নির্বান্ধব স্থানে জঙ্গলের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর খেটে হয়তো মাসে 30টি টাকা মাইনে পায়, তাও পায় কিনা। ধনিক যিনি, তিনি প্রকাণ্ড অস্টিন গাড়িতে চেপে এসে একবার 1 ঘন্টার জন্য হয়তো এসে তদারক করেন। সেই বনাবৃত উপত্যকার এক প্রান্তে সেই ঝর্ণাটির কুলুকুলু ধ্বনি বনপত্র মর্মরের সঙ্গে মিশে এক মধুর সঙ্গীত রচনা করে চলেছে। আমরা 3জনই বটবৃক্ষের ছায়ায় শুকনো ছড়ানো সাবাই ঘাসের উপর শুয়ে পড়ি, আকাশ দেখি, বিহঙ্গ কাকলি কান পেতে শুনি, খোশ গল্প করি। বেলা 2টোর পর বাংলোতে গিয়ে আহারাদি সেরে নিলুম। গরম গরম খিচুড়ি খেতে সেই বনের মধ্যে খুব মিষ্টি লাগল। আবার বনের মধ্যে দিয়ে পথযাত্রা, দুপাশের ঘন বন, একদিকের পাহাড়ের দেওয়ালের মধ্যেকার চওড়া রাস্তা দিয়ে মোটর ছুটেছে। বন ক্রমশ ঘন হতে হতে ঘনতর হয়ে উঠেছে। যেতে যেতে এক জায়গায় মনুষ্যকণ্ঠের সম্মিলিত সঙ্গীত কানে এলো। ব্যাপার কি? কে গান গায়? মিস্টার সিংহ বললেন, দেখবেন, এখানে কাইনাইটের খনি আছে। জঙ্গলের মধ্যে? বেশি দূর নয়, পথের ধারেই। মোটর থামিয়ে আমরা গাছপালা ঠেলে বনের মধ্যে ঢুকি। আমাদের সামনে একটা ধাওড়া চালাঘর, জংলি ঘাসে ছাওয়া। 30-40 জন তরুণী স্বাস্থ্যমতী হোক কুলি রমণী সেখানে দাঁড়িয়ে একসঙ্গে লোহার দুর্মুষ দিয়ে পাথুরে কয়লার মতো কি জিনিস চূর্ণ করছে আর একসঙ্গে গান গাইছে হো ভাষায়। মিস্টার সিংহ বললেন, ওই কালো কয়লার মতো জিনিসটাই কাইনাইট। খনি কোথায়? আরও জঙ্গলের মধ্যে। এর মালিককে? এও দেবীপ্রসাদ মারোয়ারির। বনের মধ্যে খনির কাছে এর বাসা আর আপিস আছে। সেখানে 2-3 জন বাঙালি বাবু খাতা লিখছে। হ্যাঁ। আবার মোটরে এসে উঠলুম। বন ছাড়িয়ে উঁচু নিচু মাঠ, মাঠ ছাড়িয়ে আবার ছোটখাটো বন, আবার মাঠ,
মাঝে মাঝে পাথর ছড়ানো হো গ্রাম। ফিল্মের মতো সুন্দর এই বন্য গ্রামগুলি। কালো মাটির দেওয়াল দেওয়া ছোট নিচু ঘরগুলি, চালায় চালায় বসতি। এরা ফাঁকা ফাঁকাভাবে বাড়ি তৈরি করতে জানে না। এক বাড়ির দেওয়ালের গায়ে অন্য গৃহস্থ চালা বসিয়েছে অন্যদিকে। বড় বড় পাথর ছড়িয়ে পড়ে আছে চারিদিকে। সেগুলো বোধহয় পারিবারিক সমাধি বা দেবদেবীর স্থান। প্রত্যেক হো বন্য গ্রামেই এমন পাথর ছড়ানো দেখেছি। মোটা মোটা পাথর ডলমেন বা মেনহিরের ধরনে খাড়া করে পোঁতা। তাদের গায়ে হিন্দিতে কি লেখাও আছে। একখানা পাথরের গায়ে লেখা, বন্টু মালাইয়ের পুত্র অস্থিক মালাই, ঘর বন্টুডি, জিলা সিংভূম। জিজ্ঞেস করলাম, কাকে অমর করার ব্যবস্থা এ? মিস্টার সিংহ বললেন, কেন, বন্টু মালাইয়ের পুত্র অস্থিক মালাইকে? কি হয়েছে তার? মারা গিয়েছে সে। আবার ফিরলাম বামিরাবুরু বাংলোতে। সন্ধ্যা তখন হয় হয়। পরদিন বামিরাবুরু বনের মধ্যে বেড়াতে বার হওয়া ঠিক হয়েছে। আমরা একটু বেশি রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম। অন্ধকার রাত্রি, আমার চোখে ঘুম নেই। এমন বিশাল অরণ্যের মধ্যে কখনো রাত কাটাইনি। বসে বসে দেখছিলাম বাংলোকে ঘিরে চারিধারে শুধু বন আর পাহাড়। 1500 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় আমাদের এই বাংলো। সুতরাং এখান থেকে দৃষ্টিগোচর হচ্ছে ছোট বড় পর্বত শিখর, আবছায়া অন্ধকারে ঘেরা। যোগীন্দ্র সিংহ বন বিভাগের কর্মচারী বলেই যে বনশ্রী ভালোবাসেন তা নয়। তেমন যোগাযোগটি সবসময় ঘটে না। ভাবুক লোক। অন্ধকারময়ী রজনীর রূপ দেখবার জন্যে তিনিও আমার সঙ্গে জেগে বসে আছেন বাইরে। কিসের একটা সুগন্ধ বাতাস। সিংহ বললেন, পাচ্ছেন গন্ধটা? ভারী চমৎকার গন্ধ বটে। কিসের? কোনো অজানা বনফুলের। আমি একটা ভয়ানক ভুল অনেকক্ষণ থেকে করেছিলাম। বামিরাবুরু এবং নিকটবর্তী অরণ্যে এক প্রকার গাছকে আমি বরাবর কনক চাঁপার গাছ বলে আসছি এবং এই দুই বন বিভাগের উচ্চ কর্মচারীর সঙ্গে তর্ক করেছি নিজের মতকে প্রতিষ্ঠিত করবার চেষ্টায়। কারণ ওরা বলছেন চাঁপা গাছ নয়, ও হলো ভেডলেন্ডিয়া, আর চম্পক হলো মাইকেলিয়া চম্পক। তার পাতা হবে কালো কালো, লম্বা লম্বা। আমি বলে আসছি, না না, তা নয়, স্বর্ণচাপার পাতা অমন লম্বা হবে না। এই যাকে বলছেন ভেডলেন্ডিয়া, এই হলো স্বর্ণচাপা। ওরা আমার জেদ দেখে বলেছিলেন, তা হতে পারে হয়তো, কিন্তু ও গাছকে আমরা আগাছা স্বরূপ বিবেচনা করি। এই ভুল আমার কিভাবে ভেঙেছিল সে পরে বলছি। এখন আমার হঠাৎ মনে হলো বনের সেই স্বর্ণচাপার সুগন্ধ নয় তো। কিন্তু এখন তো চাঁপা ফুল ফুটবার সময়ও নয়। বড় সুগন্ধ ফুলটার। যে অজানা ফুলই হোক, বনের অন্ধকারের মধ্যে নির্জন আকাশতলে তার এই প্রাণঢালা আত্মনিবেদন নিশ্চয়ই ব্যর্থ নয়। বিশ্বের বড় গেরস্থালিতে এতটুকু জিনিসের অপচয় হবার জো নেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।